ডক্টর প্রফেসর মানিক সাহা। মানিক সাহা যতন খুলুংখা সবাইকে জুজু, সবাইকে নমস্কার। আজকে এখানে যখন আসছিলাম এই রাস্তা দিয়ে, যেভাবে আজকে কাঞ্চনপুর যে জনঢল আমি দেখে আমি ভাবছি যে আগামী দিন ত্রিপুরার ভবিষ্যৎ কী। মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের যেভাবে মার্গদর্শন দেখিয়েছেন এবং আজকের এই জনডলে মনে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীজির উপর যে আস্থা বিশ্বাস, সকাল থেকে রাত্রি পর্যন্ত উনি যে পরিশ্রম করেন তার একটা ঝলক কিন্তু আজকে আমি এখানে দেখতে পেয়েছি। সত্যি আমি আপ্লুত। আমি এর আগেও কাঞ্চনপুরে অনেক দিন এসেছি আমি, কিন্তু যত দিন যাচ্ছে আমি দেখতে পাচ্ছি মানুষের, আমাদের উপর জাতি জনজাতি মণিপুরী এবং সংখ্যালঘু, তারা কিন্তু এখন বুঝতে পারছে যে ভারতীয় জনতা পার্টির ছাড়া আর কাউকে বিশ্বাস করা যায় না। আজকে কিন্তু সেটা এখানে আজকে প্রমাণিত। এবং আজকের যে প্রকাশ্য জনসমাবেশ, আমি কাঞ্চনপুর মণ্ডলের উদ্যোগে আজকের যে বিশাল জনসভা, সেই জনসভায় আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি যখন এখানে ভিতর ঢুকছিলাম, আমি আমার যারা এখানে বসে আছেন মঞ্চে, তারা কিন্তু অনেকে ভাষণ দিয়ে দিয়েছে। আমি ওনাদের প্রত্যেকটি শব্দ আমি শুনছিলাম এবং সব কথাগুলো কিন্তু খুব প্রয়োজনীয়। নিশ্চয়ই আপনারা শুনেছেন। বিশেষ করে ভাষণের জন্য ভাষণ না, এগুলোর হৃদয়ঙ্গম করতে হবে আগামী দিন। এগুলোর খুব প্রয়োজন প্রতিটি শব্দের, কারণ আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে নিউ ইন্ডিয়া, এখন আমাদের নিউ ইন্ডিয়া হয়েছে অপারেশন সিন্দুরের পর, যে আগের মতো আর ভারত নয়। তা আমরাও বলছি যে নিউ ত্রিপুরা। সেদিন এডিসির আরেকটা জায়গায় আমি গেছি, সেখানে আরেকটা শব্দ আমাদের যে জনজাতি লিডার ওনারা বলছেন যে নতুন এডিসি আমরা তৈরি করব। কালকে আমি আরেকটা জায়গায় আমি গেলাম, মিউনিসিপ্যালিটির একটা প্রোগ্রাম, সেখানে আমি বললাম নতুন মিউনিসিপ্যালিটি আমরা তৈরি করব। আমি আগামী দিন আরেকটা জায়গায় আমি যাব, যেখানে আমি বলছি যে ত্রিস্তরীয় পঞ্চায়েত, সেখানেও আমরা নতুন ত্রিস্তরীয় পঞ্চায়েত আমরা তৈরি করব। মানুষ আজকে গুজরাট মডেলকে সামনে রেখে আমাদের কিন্তু কীরকম একটা রাজ্য হতে পারে সেটা দেখায়। আমাদের ছোট রাজ্য হওয়া সত্ত্বেও আমরা চেষ্টা করছি মাননীয় প্রধানমন্ত্রীজির আশীর্বাদে যে একটা সত্যিকারের অর্থে একটা মডেল ত্রিপুরা, যেখানে শান্তি থাকবে, ভাইচারা থাকবে। এবং কাঞ্চনপুরের ঘটনা আপনারা সবাই জানেন, যখন তখন এখানে একটা অস্থির পরিবেশ আমরা সব সময় দেখতাম। আমরা আগরতলা বসে অনেকে ভাবে যে কাঞ্চনপুরের অবস্থা খুব খারাপ। আমরা সেই রকম আমাদের সরকার চায় না। প্রতিটা কোনায় কোনায় আমরা শান্তি প্রতিষ্ঠিত করতে চাই। কালকেও আপনারা দেখেছেন যে আমাদের যিনি ডিজি সাহেব, উনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে সারা ত্রিপুরার 20 বছরের ইতিহাসে আজকে ল অ্যান্ড অর্ডারের যে ক্রাইম রেট 20 বছরের মধ্যে 8.3% কমেছে, যেটা 20 বছরও সেটা হয়নি। তো কাঞ্চনপুরেও কেন সেটা হবে? সব জায়গায় আমরা ভাইচারা থাকবো। এই যে থানসা বলে, আমি তো বলছি থানসা, আমরা সবাই থানসা। এখানে এই ত্রিপুরাতে যারা থাকবে, জাতি জনজাতি, আমাদের মণিপুরি, আমাদের মাইনরিটি, বাঙালি, সবাই আমরা থানসা থাকবো। আমরা একজনের হাত ধরে আরেকজন আমরা চলবো, তবেই এই ত্রিপুরাকে আমরা
যে ইচ্ছা আমাদের এই ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, তবেই সেটা সম্ভব হবে। নতুন ত্রিপুরা আমরা তৈরি করতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে বিকশিত ভারত 2047 আমাদের করতে হবে। এটা শুধু একটা কথার কথা নয়, এটা কিন্তু এই 30 ট্রিলিয়ন যে ডলার, সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য আর্থিক দিক দিয়ে উন্নত যখন হবে, দেশ যখন উন্নত হবে, তাহলে রাজ্য উন্নত হবে। আবার উল্টো দিকে রাজ্যও যদি উন্নত হয় তাহলে দেশ উন্নত হবে। আজকে আমরা নর্থ ইস্টার্ন জোনে, পুরো নর্থ ইস্টের মধ্যে আমরা জিএসডিপির মধ্যে আমরা সেকেন্ড হাইয়েস্ট বন্ধুগণ। আমরা যদি পার ক্যাপিটা ইনকাম দেখি, আমরা সেকেন্ড হাইয়েস্ট নর্থ ইস্টার্ন জোনের মধ্যে। আজকে নীতি আয়োগ আমাদের কি বলছেন, যে ফ্রন্ট রানার স্টেট আমাদের বলছেন এখানে। আজকে ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশনে যদি কথা বলেন, যে ক্রাইম ব্যুরো রিপোর্ট যেটা আছে সেখান থেকে বলছে আমাদের নিচের দিক থেকে আমরা তৃতীয় স্থানে আছি। আমরা 1 নম্বরে আমরা আসতে চাই। আমাদেরকে ভুল বোঝানো হয়েছে, তুমি জাতি, তুমি জনজাতি, তুমি মণিপুরি, তুমি সংখ্যালঘু। এটা এরকম কেন হবে? আমরা তো সবাই মানুষ, আমরা সবাই একসাথে আমরা যদি থাকি তাহলে তো এই উন্নয়ন আর উন্নয়নের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না। মাননীয় প্রধানমন্ত্রীজি একদিকে আমাদের দেশকে শক্তিশালী করছে। আমাদের আগে যখন আমরা দেখতাম যে পাকিস্তান আমাদের সোলজারদের গলা কেটে ভারতবর্ষে ফেলে রাখত, এখন কি বলছেন মাননীয় প্রধানমন্ত্রীজি, কিসি কো চোরঙ্গা নেই। আর যা যা বলছেন সেইভাবেই উনি কাজ করছেন। সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক, আর এবার অপারেশন সিন্দুর। 26 জন নাগরিককে পর্যটক একজন আমাদের সেই নেপাল থেকে এসেছিল, তাদের যারা খালি বিয়ে করেছে সেই সব আমাদের মেয়েদের সামনে তাদেরকে বেছে বেছে তাদেরকে খুন করা হয়েছে। তারা কোন ধর্মের তার উপর ভিত্তি করে খুন করেছে বন্ধুগণ। সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি 26 জনকে মেরেছে 26 মিনিটের মধ্যে। 9টা থেকে 10টা যে টেররিস্টদের ঘাঁটি, সেগুলোকে পূর্ণরূপে সেগুলোকে ধ্বংস করেছে। এই হচ্ছে আমরা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আমরা যেই কারণে উই আর ইন সেফ হ্যান্ড। আজকে আমরা এই কারণে আমরা একটা বর্ষা আছে। আজকে ভারত এত উন্নত দিকে যাচ্ছে। আজকে আমাদের জিডিপি যদি দেখি অন্যান্য দেশের তুলনায়, সেখানে প্রায় আমাদের এখন 8%-এর উপরে আমাদের জিডিপি বাড়ছে, জিডিপি গ্রোথ হচ্ছে। আর আমেরিকার মতো জায়গায় 2%, অন্যান্য জায়গায় এরকম 1%। এগুলো বুঝতে হবে। তো আমাদের দেশকে যদি শক্তিশালী করতে হয়, আমরা যদি সবাই এই থানসা যাকে বলে ইউনাইটেড থাকি, তবেই আমরা কিন্তু এই রাজ্যকে শক্তিশালী করতে পারবো। বিকশিত ত্রিপুরা হলে বিকশিত ভারত 2047 হবে। বিকশিত ত্রিপুরা যদি থাকে, ফ্রন্ট রানার স্টেট হিসাবে যদি আমরা স্বীকৃতি পেয়ে থাকি, তাহলেই এক ভারত শ্রেষ্ঠ ভারত যেমন হবে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে বন্ধুগণ। এবং আজকের এই জনসভায় আমি সত্যিই আমি অভিভূত যে এখানে যারা বড়ুয়া সম্প্রদায়ের ওনারা এসছেন, এখানে চাকমা সম্প্রদায়ের এখানে আছেন, এখানে অন্যান্য জাতি জনজাতির সবার কিন্তু এখানে আজকে সমাবেশ। আমি সবাইকে আপনাদের দেখে আমি সত্যি করে বলতে কি আমার অনেক বেশি নিজেকে মনে হচ্ছে আমি শক্তিশালী। আমার সরকার, আমাদের পার্টি, আমাদের আপনাদের দেখে কিন্তু আমরা ধরে নিয়েছি আমরা উই আর ভেরি মাচ স্ট্রং অ্যান্ড স্ট্রঙ্গার দেন এনি পার্টি, এনি পিপুল। আমরা এই রকম যে একটা রাজনৈতিক পরিবেশ এতদিন ধরে আমরা দেখে এসেছি ভারতবর্ষে। আমাদের ত্রিপুরাতে যে পরিবেশ দেখেছি, মাননীয় প্রধানমন্ত্রীজি একদম রাজনৈতিক যে পরিভাষা, তার যে সংজ্ঞা, সেটা পাল্টে দিয়েছে। আমরাও কিন্তু ত্রিপুরাতে চাই যে এই সংজ্ঞা পাল্টাতে। এক পার্টি আরেক পার্টিকে মার পিট, খুন, সন্ত্রাস, ধর্ষণ, অগ্নিসংযোগ, এগুলো তো আমরা দেখে এসেছি। যারা বয়স্ক যারা আছেন, মিডল এজের যারা আসছেন, আপনারা দেখেছেন এটা কি। আমি কাউকে ছাড়ি না। আমাদের লোকও যদি দেখে অন্যায়ভাবে কিছু করছে, আমি তাদেরকেও আমি ছাড়ি না। কথাই নয়, কাজের মাধ্যমে কিন্তু আমরা সেটা দেখেছি। অন্যায় অন্যায়, গুন্ডামি গুন্ডামি, তাকে কোনো অবস্থা আইনের
মাধ্যমে তাদেরকে আমরা কিন্তু শায়েস্তা করব। এবং বারবার আমি বলছি, শান্তির জন্য যদি শক্তির প্রয়োগের প্রয়োজন হয় সেটা কিন্তু আমরা শক্তির প্রয়োগ করব, এবং সেটা আইনের মাধ্যমে। কারণ মানুষ কোনো অবস্থায় এই কোমলমতি জনজাতি ভাইয়েরা বোনেরা এবং অন্যান্য সম্প্রদায়ের সবাই চায় যে আমি এমন একটা রাজ্যে আমি বাস করি যেখানে শান্তি থাকে। শান্তি থাকলে তবেই এখানে ইনভেস্টররা আসবে। বাইরের থেকে আপনারা দেখেছেন কিছুদিন আগে যে আমাদের যারা ত্রিপুরার যারা বিজনেসম্যান সায়েন্টিস্ট বিভিন্ন যারা ইনভেস্টর তারা, আমি একটা প্রোগ্রাম করেছিলাম, এখানে কি বলেছি আমি যে প্রবাসী ত্রিপুরা প্রবাসী তাদের একটা সম্মেলন করেছিলাম। তারা এখানে আমাদের 75 জন আসার কথা ছিল, 85 জন এসছে এখানে। আগামী দিন ওনারা বলছেন আমাদের সে প্ল্যাটফর্ম নেই। পৃথিবীর বিভিন্ন জায়গায় সমস্ত ত্রিপুরার বিভিন্ন কোনাকানায় থেকে পৃথিবীর সমস্ত জায়গায় ওনারা স্ব জায়গার মধ্যে প্রতিষ্ঠিত। ওনারা আগামী দিন বলছেন আমরা ত্রিপুরার জন্য কিছু করতে চাই। তারা কিন্তু আমাদের জন্য একটা অ্যাসেট হয়েছে। বাইরের থেকে কিন্তু বহু ইনভেস্টার্স আসছে, কিন্তু ত্রিপুরার মানুষ যখন আগামী দিন 300 থেকে 400 ইভেন আরও বহু লোক যারা এই প্ল্যাটফর্ম আমরা দিয়েছি আসবে ত্রিপুরাতে, তারা ইনভেস্ট করবে। আপনারা সবাই জানেন কিছুদিন আগে দিল্লিতে যখন একটা প্রোগ্রামে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে ছিলেন, যে অষ্টলক্ষ্মী যে নাম দিয়েছেন সে অষ্টলক্ষ্মীর সেখানে বিজনেস সামিট হয়েছিল। প্রায় 30,000 কোটি টাকার সেখানে মৌ হয়েছে, এবং তার মধ্যে 50% 15,000 কোটি টাকা বিভিন্ন জায়গার যারা বিজনেসম্যান আছেন যারা ইন্ডাস্ট্রিয়াল আসছেন শুধু ত্রিপুরার জন্য তারা 15,000 কোটি টাকার মৌ করেছে। বন্ধুগণ, এটা কি কারণে? কেউ যখন ইনভেস্ট করবে তারা কিন্তু দেখবে যে সেই জায়গায় ইনভেস্ট করলে সেখানে তার শান্তি আছে কিনা, সেখানে তার পয়সাটা উঠে আসবে কিনা। আমরা পশ্চিমবাংলায় আমরা দেখেছি, আপনারা সবাই জানেন যে টাটা চলে গেছে সেখানে, যে গাড়ি তৈরি করার কারখানা এবং ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কারখানা উঠে গেছে, কারণ সেখানে অশান্তি বিরাজ করছে। ত্রিপুরা আমাদের ছোট্ট জায়গা, একটা ডিস্ট্রিক্টের সমান অন্য মেইনল্যান্ডের জায়গা, কিন্তু এখন আমরা সমস্ত ভারতবর্ষের মধ্যে ছোট আমরা ঠিকই, কিন্তু আমরা আমাদের যে জায়গা সেই জায়গায় আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারছি বন্ধুগণ, এবং সেটা একমাত্র আপনাদের সহযোগিতা ছাড়া সেটা সম্ভব হবে না। আজকে আমাদের এই যে এখানে প্রকাশ্য জনসমাবেশ, সেই জনসমাবেশে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রীমতী শান্তনা চাকমা। উনি দুদিন ধরে আমার কাছে খবর আছে খুব পরিশ্রম করছেন যে এই প্রোগ্রাম যেন সাকসেসফুল হয়। একটা মহিলা হয়েও সে তাও কি সে জনজাতি মহিলা, প্রচুর পরিশ্রম করছেন। যখন যে কাজ দেওয়া হয় তখনই সেই কাজটা উনি করেন। আজকে আমাদের মাঝে আমাদের ত্রিপুরা সরকারের আরেকজন মন্ত্রী, আপনাদের পার্শ্ববর্তী যে আমাদের ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টেরই মাননীয় মন্ত্রী আমাদের ত্রিপুরা সরকারের শ্রী টিঙ্কু রায় মহোদয়, উনিও সবসময় উৎসাহের সাথে সবসময় যখন আমাদের পার্টির যখন বিষয় হয় বহু পুরনো কর্মী এবং আজকে এই জায়গায় এসছেন সবসময় কাজে নিয়োজিত থাকেন। আমাদের মাঝে বিকাশবাবু আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার, আমি ওনাকে বলেছি বিকাশবাবু জনজাতিদের জন্য যা যা করার তুমি করবে, আমি তোমাকে আটকাবো না, যা যা দরকার তুমি করব। এবং মানুষকে এনকারেজ যদি না করা যায় আর খালি খবরদারি যদি করি লাভের লাভ কিচ্ছু হবে না। আমি অফিসারদের সাথে কাজ, আমি যেখানে দরকার কাজটা আসাটা হচ্ছে ইম্পর্টেন্ট। কাউকে ধমকানো চমকানো এবং সিটের যে আসনে বসে যদি তার অসৎ ব্যবহার করা হয়, মানুষ যত বেশি তার মানে একটা গাছেও যখন ফল বেশি হয় এই গাছটাও কিন্তু সেটা ঝুঁকে যায়। তো মানুষ যখন একটা বড় পজিশনে থাকে, যত বেশি ডাউন টু আর্থ থাকবে তত বেশি কিন্তু মানুষ তাকে সম্মান করবে, এবং সেই দৃষ্টিভঙ্গি নিয়েই কিন্তু আমরা কাজ করছি। তো বিকাশবাবুকে আমি এখানে ওনার বক্তব্য সবসময় উনি যেভাবে বক্তব্য দেন সেটাও আজকে আমরা শুনলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন বাগবাসার মাননীয় বিধায়ক শ্রী যাদবলাল নাথ মহাশয়, উনি অসুস্থ থাকা সত্ত্বেও যেভাবে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দৌড়ছেন। আমাদের ভারতীয় জনতা পার্টির যতগুলো জনপ্রতিনিধি আছে, কারণ উপায় নেই, কাজ না করলে সমস্যা, এখানে কাজ ছাড়া কোনো কথা নাই, সকাল থেকে রাত্র পর্যন্ত কাজ করতে হবে। আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের যশস্বী গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজি কলকাতায় বসে একটা সুন্দর সাংবাদিক সম্মেলন করেছেন। কি বলেছেন উনি?
উনি বলেছেন যে বিরোধীদের उद्देश्य बहुत एक सिंपल एक उपदेश एक एडवाइस मैं आपको आप लोगों को देना चाहता हूँ। क्या उपदेश क्या एडवाइस? बोला ये जो वोट बॉक्स से ये जो रिजल्ट निकलता है इसमें आपका फेवर में रिजल्ट आएगा जब सवेरे से रात भर आप जनता के लिए काम करोगे तो ये जो ईवीएम मशीन वहां से आपको रिजल्ट मिलेगा। लेकिन ये हम लोग सवेरे से रात भर ये काम करते हैं इसीलिए ईवीएम में हमारा रिजल्ट हमारे फेवर में आता है। आप लोग अपने बारे में खाली सोचते रहते हो सवेरे से शाम तक, इसीलिए रिजल्ट नहीं आता है। हमेशा कहता हूँ ईवीएम खराब है, ईवीएम खराब है। तो हम लोग यहाँ এই আমাদের যারাই আছেন সবাই এই সকাল থেকে রাত্রি পর্যন্ত কাজ করার সমস্ত আমাদের জনপ্রতিনিধিগণ কাজ করছেন। একটু আগে আমাদের মাঝে এখানে উপস্থিত ছিলেন শ্রী বিপিন দেববর্মা মহোদয়, স্টেট জেনারেল সেক্রেটারি। আমাদের মানে ওকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখছি, ইয়াং জনজাতি এবং সে ডাইনামিক লিডার, আমাদের জেনারেল সেক্রেটারি ত্রিপুরা প্রদেশ বিজেপি। এখানে উপস্থিত আছেন জেলা সভাধিপতি শ্রীমতী অপর্ণা নাথ মহোদয়া, উনিও চেষ্টা করছেন। মহিলাদের আমাদের সবসময় প্রায়োরিটি, মহিলা যেখানে যায় আমরা দেখেছি মহিলাদের সবচেয়ে বেশি কিন্তু তাদের উপস্থিতির হার, কারণ মহিলাদেরকে এম্পাওয়ারমেন্ট। আমরা এই যে স্কুল কলেজের মধ্যে আমি যখন প্রথম মুখ্যমন্ত্রী হই সমস্ত মহিলাদের জন্য যারা মেয়েরা আছেন তাদের জন্য সমস্ত রকমের ফি আমি কিন্তু মুকুব করে দিয়েছি। আমাদের যে কোনো গভর্নমেন্টের স্টল হবে সেখানে 50% মহিলাদের জন্য আমরা সেটা তাদের জন্য বরাদ্দ করেছি। যেখানে আমাদের মানে জায়গা জমি যদি কিনতে হয় সেখানে রেজিস্ট্রি করতে গেলে যদি মহিলাদের নামে হয় 1% তাদের জন্য আমরা সেই সুযোগ আমরা দিয়েছি। বন্ধুগণ, সমস্ত জায়গায় মহিলারা আজকে এখানে আমাদের যে টার্গেট ছিল যে গ্রামে গঞ্জে বিশেষ করে যে আমাদের টার্গেট 1,18,000 আমরা লাখপতি দিদি বানাবো, 95% অর্থাৎ 1,08,000 অলরেডি আমাদের মহিলা লাখপতি দিদি হয়েছে। বন্ধুগণ, একের পর এক আমাদের মহিলারা জন্য আজকে বিভিন্ন যে আমাদের ডিস্ট্রিক্টগুলো আছে সব মিলিয়ে মহিলাদের জন্য থানা শুধু মহিলার দ্বারা পরিচালিত 9টা, আমাদের যে 8টা ডিস্ট্রিক্ট আছে ওয়েস্ট ডিস্ট্রিক্টে 2টো আর বাকি ডিস্ট্রিক্টগুলোতে একটা করে মহিলা থানা আমরা করেছি। বিভিন্ন জায়গায় আমাদের মহিলাদের সুরক্ষা রাখার জন্য তাদের জন্য বিভিন্ন যেসব কাজ আমরা কিন্তু করেছি। বন্ধুগণ, আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি এই ডিস্ট্রিক্টের মাননীয় সভাপতি শ্রী কাজল দাস মহোদয়। উনি সবসময় অ্যাক্টিভ থাকেন, প্রোঅ্যাক্টিভ থাকেন এবং আমি বলবো যেভাবে এই ডিস্ট্রিক্টকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমি ওনাকে বলবো আমাদের আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। যেখানে আমাদের খামতি আছে সেই খামতিগুলো বা যেখানে আমাদের ভুল আছে ভুলগুলো শুধরে এই ডিস্ট্রিক্টকেও আমরা যেমন বলে না মাননীয় প্রধানমন্ত্রীজি 1 ডিস্ট্রিক্ট 1 প্রোডাক্ট, আমি বলবো 1 ডিস্ট্রিক্ট এবং মানে 1 ডিস্ট্রিক্ট 1 পার্টি মানে গুড পার্টি, এইরকমভাবে যদি আমরা করি তাহলে আগামী দিন আমরা বলতে পারবো ওই ডিস্ট্রিক্ট নিয়ে আমাদের চিন্তা নাই। কাজলবাবুকে আমি সেই পরামর্শ আমি দেব। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সবার আদরণীয় শৈলেন্দ্রনাথ মহোদয় এমডিসি। উনি চুপচাপ থাকেন কিন্তু কাজগুলো ঠিক উনি বুঝেন এবং বহু পুরনো কার্যকর্তা এবং আমি আশা করি যে উনি আগামী দিনও এইভাবে সাধারণ মানুষের জন্য কাজ করবে। আজকে আমার যেটা আমি বললাম এখানে আসার সময় আমি সমস্ত কথাগুলো আমি শুনছিলাম। আমাদের প্রাক্তন যিনি এমপি এই ইস্ট কনস্টিটিউয়েন্সি রেবতী ত্রিপুরা, উনি সবসময় কাজ করতে চায়। আমি ওনাকে বলি কাজের অভাব নেই, তো আমি আমাদের জনজাতি যারা ভাই বোনেরা আছেন তাদেরকে বলেন যে রেবতী বাবুকে সবসময় কিন্তু আমাদের ডাকতে হবে। আর জনজাতিদের মধ্যে একটা সেন্টিমেন্ট সবসময় কাজ করে যে আমাকে ডাকা হয় না, আমাকে বলা হয় না। আমি ওনাকে বলেছি আমি সব জায়গার মধ্যে তোমার কিন্তু আসতে হবে, আমি তোমাকে পার্মানেন্টলি বলে দিয়েছি ইউ হ্যাভ টু কাম। তো সেইভাবেই আজকে রেবতীবাবু এসছেন, অত্যন্ত ভালো লোক, শিক্ষক মশাই এবং খুব ভালো কাজ করেছেন আমাদের মাঝে। এখানে যার উদ্যোগে আজকের এই সভা, এখানে আমাদের মণ্ডল প্রেসিডেন্ট শ্রী বীরেন্দ্র কর মহোদয়, উনিও খুব ভালো কাজ করছেন, আমি ওনাকে ধন্যবাদ দেব। এই ধরনের আমি শুনেছিলাম কিছুদিন আগে একজন বলছিলেন, একজন পার্টির যে নেতা উনি বলছিলেন আরে এই ভিড় তো আমাদের একটা ব্লকের মধ্যে হয়। আজকে ওনাকে আমি বলবো এসে দেখুক যে আমাদের এখানে কি ধরনের জনসমাগম হয়েছে।
উনি এইসব বলেন, বলে বলে বিভ্রান্ত করার সৃষ্টি করছেন। যেখানে আমরা যাই ভারতীয় জনতা পার্টি, এবং অদ্ভুত লাগে যখনই যায়, কোথাও বালতি নিয়ে, কোথাও জল নিয়ে, কোথাও ধমকিয়ে কারোর ঘরের মধ্যে গিয়ে বলবে যে ওই মিটিংয়ে যেতে পারবে না। এই সব কৌশল করে ভারতীয় জনতা পার্টিকে আটকানো যাবে না। কারণ ভারতীয় জনতা পার্টি শুধু ভারতবর্ষে না, পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ পার্টি, যার মেম্বার আপনারা সবাই জানেন সর্ববৃহৎ সংখ্যা। আমরা আগামী দিন এই ত্রিপুরা প্রদেশ বিজেপিকে নিয়ে আমরা মানুষের ঘরে ঘরে যাব, জনজাতিদের ঘরে ঘরে যাব। এডিসির সংখ্যা, আসন সংখ্যা কত? 28। আগামী দিন এই 28-এর মধ্যে আপনারা দেখবেন এই 28-এই ভারতীয় জনতা পার্টি জিতবে। আর যদি বেশি সংখ্যাও বাড়ে সেটাও ভারতীয় জনতা পার্টির অনুকূলে আসবে, আমি নিশ্চিত। মানুষ এখন বুঝতে পারছে যে এই কোমলমতি জনজাতিদের বিভ্রান্ত করা হয়েছে। আজকে আপনারা ভাবুন যে এত বছরের 23 বছরের যারা রিয়াং শরণার্থীরা এতদিন ধরে এই ত্রিপুরাতে এসছে, আপনাদের সবচেয়ে বেশি আপনারা ভুক্তভোগী এখানে। কিভাবে ওনাদেরকে আমরা পয়সা দিলাম, আমরা ওনাদেরকে এই চুক্তি করে, আমাদের ত্রিপুরা সরকার, আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আমরা সেটাকে তাদেরকে এই যেখানে 500 কোটি টাকা প্রথমে তাদেরকে দেওয়া হয়েছিল প্যাকেজ, সেই জায়গায় 800 কোটি টাকা করা হয়েছে। সেই জায়গায় আমরা করলাম আর অন্যরা তার বেনিফিট নেবে, সেই সুযোগ আর আমরা দেব না। আগামী দিন আমরা মানুষের কাছে আছি, তাদেরকে বুঝাতে হবে যে আমরা কিন্তু এতদিন ধরে অনেক পার্টি এসছে, কেউ কিন্তু তোমাদের জন্য কিছু করেনি, আমরা করেছি। তোমাদের যে করুণ দৃশ্য, তোমাদের যে করুণ অবস্থা, সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি, মোদিজি এবং আমাদের গৃহমন্ত্রীজি এবং আমাদের ত্রিপুরা সরকার এসে তবে সেটা কিন্তু করেছে। কিন্তু তারপরেও অনেকে মাঝখানে ফাঁক খুঁজে, কোথায় যাওয়া যায় ফাঁক খুঁজে, সেই খুঁজে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করলে যেটা আমাদের এক্স এমপি একটু আগে রেবতীবাবু বলেছেন যে জনজাতিদের জন্য কেউ যদি করে থাকে সেটা করে থাকে এবং আগামী দিন করবে, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। বন্ধুগণ, আপনারা, আমি আস্তে আস্তে শুনছিলাম যে ত্রিপুরার একটা ছোট জায়গা, সেই জায়গার মধ্যে একজন আমাদের উপমুখ্যমন্ত্রী ছিলেন, রাজ পরিবারের সদস্য, তাকে তেলেঙ্গানার মতো এত বড় একটা রাজ্যের তাকে রাজ্যপাল বানিয়েছেন জিষ্ণু দেববর্মা মহোদয়কে। ভাবুন আপনারা, কোনোদিন আপনারা চিন্তা করতে পারেন আজকে এক মহিলা জনজাতি, তাকে আজকে ভারতের রাষ্ট্রপতি হিসাবে উনাকে আজকে এখানে বসিয়েছেন। বন্ধুগণ, আজকে আমাদের সরকার আসার পর 2019 থেকে 2024 পর্যন্ত এক নাগারে জনজাতি গোষ্ঠীর সবাইকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করা হয়েছে। বিভিন্ন যেসব খাতে মানে ওনারা তাদের নাম করেছেন। একমাত্র প্রধানমন্ত্রীজি পারেন, একমাত্র আমাদের ভারতীয় জনতা পার্টি পারেন। আমাদের এখানে এই মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে কে সম্মান দিয়েছে? এর আগে তো কেউ সম্মান দেয়নি, ঘরের ভিতর ঢুকে গিয়েছিল। আজকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কথা বলছেন, আমরা তাদেরকে সামনে বাইরে বেরোতে সুযোগ দিলাম। এই কমিউনিস্টদের সময়ে তাদেরকে ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছিল। আজকে গণতন্ত্র আমরা প্রতিষ্ঠিত করেছি। এই গণতন্ত্র প্রতিষ্ঠিত করার অর্থ এই নয় যে যা খুশি তাই বলবে, যা খুশি করবে। এই ধরনের মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন, পারমাণবিক বোমা নিয়ে পাকিস্তান ব্ল্যাকমেল করতো কিনা? এতদিন ব্ল্যাকমেল করেছে, বলেছে এখন আর এইসব ব্ল্যাকমেলের যুগ নেই, আমাদের সাথে ব্ল্যাকমেল করার কোনো চান্স নেই। আমাদের যা কাজ আমরা সেইভাবে আমরা কাজ করব। আমাদের সাথে আপনারা আছেন, আমাদের সাথে আগামী দিনও থাকবেন এই আশা করি। কিন্তু বিগ ব্রাদারের সাথে যে ইয়াঙ্গার ব্রাদারের যে সম্পর্ক, সেই সম্পর্ক মেনে কিন্তু আপনাদের চলতে হবে। খবরদারি কোনো অবস্থায় আমরা কিন্তু বরদাস্ত করব না, এবং সেটা আগামী দিন আমরা সেটা দেখিয়ে দেব। এবং এটাই একমাত্র পথ, আপনাদের জন্য ভালো হবে এবং মানুষের জন্য ভালো হবে। আপনাদের কি হবে সেটা নিয়ে আমরা চিন্তিত নই, সাধারণ মানুষের ভালো হবে সেটা ইম্পর্টেন্ট। বন্ধুগণ, আমাদের আজকে এখানে ভারতীয় জনতা পার্টির যে এখানে শ্রী চন্দ্রগুপ্ত বড়ুয়াজি এখানে উপস্থিত আছেন আমাদের মঞ্চে, এবং ভারতীয় জনতা পার্টির অন্যান্য বরিষ্ঠ নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন, বিভিন্ন স্তরে যারা জনপ্রতিনিধিগণ এবং আমার প্রিয় কার্যকর্তারা যারা
এবং বিশেষ করে যারা কাঞ্চনপুরবাসী সবাইকে এবং মা ও বোনেরা সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, একটা কথা পরিষ্কার হয়ে যাক, আজকে আপনারা শান্তি চান কি শান্তি চান না? আপনারা কি শান্তি চান? অশান্তি যদি থাকে তাহলে অশান্তির জন্য কি করতে হবে? অশান্তির জন্য কি করতে হবে? শক্তি প্রয়োগ করতে হবে। আইন মেনে আমরা শক্তি প্রয়োগ করব। শান্তি, প্রথম আমাদের শান্তি এখানে প্রতিষ্ঠিত হবে। বন্ধুগণ, আপনারা এগুলো ভুলে যাবেন না। 1980 সনের দাঙ্গার কথা ভুলে গেছেন? কাদের সময়ে এই দাঙ্গাটা হয়েছিল এগুলো বারবার মনে করিয়ে দেবেন। হাজার হাজার লোক, জাতি জনজাতি খুন হয়েছে। আজকে আমরা যখন দেখি যে দিল্লির মধ্যে যখন দাঙ্গা হয়েছে, শিখ দাঙ্গার কথা মনে আছে, সেটা নিয়ে এই যে আমাদের কমিউনিস্ট পার্টির কংগ্রেসের বন্ধুগণ চিৎকার চেঁচামেচি এরকম ইত্যাদি। কংগ্রেস করে না, সিপিএমরা করে, কারণ ওই দাঙ্গা কংগ্রেসরাই করিয়েছিল, আপনারা সবাই জানেন। সিপিএম তখন একটা বারোরা শব্দ করেনি, মানে ত্রিপুরার যে এতগুলো খুন হলো সেই বিষয়ে কথা বলছে না, কিন্তু শিখ দাঙ্গার সময় খুব হইচই যে কেন হচ্ছে, ধর্মনিরপেক্ষ ইত্যাদি ইত্যাদি। বন্ধুগণ, এগুলো ওনাদেরকে বারবার, আমি কালকে দেখলাম, আমি যখন ভাষণ দিলাম হাতাই কতুরে, তারপরে ওনাদের মানে গাত্রদাহ হচ্ছে, এখন গায়ের মধ্যে চুলকানি হচ্ছে, ওরা নানাভাবে কথা বলার চেষ্টা করছেন। বন্ধুগণ, এখানে আমাদের 2004 সালে আপনারা সবাই জানেন যে সুখরাম দেববর্মা এবং অত্যন্ত অনেস্ট অফিসার ছিলেন এবং জনজাতি গোষ্ঠীর এসডিএম, উনার ঘরের অফিসের ভিতরে ঢুকে উনারা আজকে বলছেন গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই। এই অফিসের ভিতর দিন দুপুরে উনাকে এবং উনার সহকর্মীকে খুন করে গেছেন, এবং শুধু খুন করে না, আস্তে আরামসে উনারা কিন্তু চলে গেছেন, কোনো সমস্যা নেই। আগের থেকে প্ল্যান থাকে উনাদের। আমরা দেখেছি আগের এক মন্ত্রী যখন সে বিলুনিয়ার থেকে, সেই সাউথ থেকে যখন চলে আসতো, আমরা নিশ্চিন্ত ছিলাম যে 8-10টা লাশ তো পড়বেই, এবং সেটা হতো, আপনারা সবাই জানেন। এই খুনের মাধ্যমে স্টেলিনের যারা উত্তরাধিকারীকে খুনের মাধ্যমে ওরা রাজত্ব করতে চায়, আমরা দেখেছি। মানুষ ওদেরকে চিনে গেছে। এখন মাঝে মাঝে বেরোয়, কিছু বুড়ো বুড়ো লোককে নিয়ে বেরোয়, এখনও ভাবছে এখনও স্বপ্নের দেশে আছেন ওনারা, কংগ্রেসের সাথে হাত মিলিয়েছেন, এবং কংগ্রেসের ঘর থেকে এখন সিপিএমের ফ্ল্যাগ বেরো, সিপিএমের ঘর থেকে এখন কংগ্রেসের ফ্ল্যাগ বেরো। অদ্ভুত এক সিচুয়েশন, যে কংগ্রেসকে ওরা খুন করেছে তাদের সাথে হাত মিলিয়েছে, অথচ সত্যটা বললেই বিপদ। কিন্তু কিছু করার নেই, সত্য আমাদের বলতেই হবে, বারবার বলতে হবে। আমি তো একবার ঠিক করেছি, যতগুলো খুন শুধু আপনার সাউথের মধ্যে 59 জন লোককে ওরা খুন করেছে ওনাদের সময়ে। বন্ধুগণ, ওনারা বলছে গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই। কি অবস্থা ছিল তৎকালীন সময়ে? আমরা এখন এই সরকার আসার পর কটা রাজনৈতিক খুন হয়েছে আপনারা বলুন। আমি কল্যাণপুরে সেদিন গেছিলাম, 26 জনকে নিরীহ যারা লোক আছেন তাদেরকে খুন করেছে এই যে উগ্রবাদীর দল, এবং তাদের সময় করা হয়েছে সেইগুলো। বন্ধুগণ, সেগুলো অস্বীকার করার উপায় আছে? আরেকটা জায়গায় খোয়ার মধ্যে প্রায় 14 জন, আরেক জায়গার মধ্যে 16 জন খুন করেছে। বিভিন্ন জায়গায় যেখানে যায় সেখানেই খুন খুন খুন। এই জায়গায় এই পরিস্থিতি। আপনারা আজকে যে আমি আসছি, আপনারা মনে আছে সেখান থেকে আগরতলা থেকে আসতে গেলে এসকর্ট করে আসতে হতো। আজকে সেই এসকর্টের সেই অবস্থায় নেই, আরামসে আমরা চলে আসতে পারছি। ন্যাশনাল হাইওয়ে গেছে, রাস্তা হয়ে গেছে। এখানে এত সুন্দর মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের ট্রেন দিয়েছে, ট্রেনে করে আমি আসি। এই যে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের হীরা মডেল দিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে, এয়ারওয়ে, রোডওয়ে, রেলওয়ে, এক একটা এত সুন্দরভাবে অ্যাক্ট ইস্ট পলিসির মধ্যে এতগুলো অ্যাকর্ড করেছে নর্থ ইস্টার্ন জোনে। আজকে গুয়াহাটি বলুন, আসামের সমস্ত বিভিন্ন জায়গার মধ্যে, মণিপুর বলুন, আজকে নাগাল্যান্ড বলুন, সমস্ত জায়গার মধ্যে এই উগ্রবাদীদের সেই আস্ফালন ছিল। আজকে প্রায় 11টার থেকে 12টার মতো যে অ্যাকর্ড করেছে, সেই অ্যাকর্ডের কারণে আজকে নর্থ ইস্টার্ন জোনে ইনক্লুডিং ত্রিপুরা, সেখানে কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। বন্ধুগণ, এর জন্য আমি বারবার আপনাদেরকে জিজ্ঞেস করছিলাম, আবার কি অশান্তি চান? আবার কি অশান্তি চান? এইরকম একটা সুন্দর পরিবেশ আজকে অষ্টলক্ষ্মী নাম দিয়েছে ভারত ত্রিপুরার। তো আমাদের বিভিন্ন যেসব আমাদের যে আগর থেকে আরম্ভ করে, আমাদের ব্যাম্বো থেকে আরম্ভ করে, আমাদের রাবার থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয়ে আমরা যেভাবে এখন উন্নয়নের দিকে যাচ্ছি,
আপনারা বিভিন্ন যেসব আমাদের এমএসএমইর মাধ্যমে মানুষ এত খুশি, সমস্ত জায়গার মধ্যে আজকে জিডিপি এমনিতে বাড়েনি কিন্তু। তো আমরা যে ঠিকভাবে চলছি, বিভিন্ন প্রাইজ আজকে জাতীয় স্তরে কিন্তু আমরা পাচ্ছি। কিছুদিন আগেও 7টা পঞ্চায়েত স্তরে আমরা প্রাইজ পেয়েছি, ডিস্ট্রিক্ট লেভেলেও আমরা প্রাইজ পেয়েছি। এখানে এমনিতেই হচ্ছে না, কিছুদিন আগে, আজ থেকে 4-5 দিন আগে আজকে ভাবুন যে রিফর্ম করার জন্য সারা ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে তার মধ্যে ছোট একটা রাজ্য রিফর্মের মধ্যে আমরা প্রথম স্থান পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীজি স্বীকৃতি দিয়েছে। এবং শুধু তাই নয়, এই 3-4 দিন আগে আমাদের চিফ সেক্রেটারি, সমস্ত চিফ সেক্রেটারিদেরকে দিয়ে একটা বৈঠক হয়েছে দিল্লিতে। সেখানে আমাদের চিফ সেক্রেটারিকে বলা হয়েছে আপনি কি করে এই রিফর্ম করেছেন, সেই আপনার সে ব্রিটিশ আমলের যে রুলসগুলো ছিল বা তার পরবর্তী সময়ে যে ইজ অফ ডুইং, ইজ অফ বিজনেস, ইজ অফ এভরিথিং, তা করার জন্য যে আমাদের যে রিফর্ম করা হয়েছে আমাদের ক্যাবিনেটের মধ্যে বসে, সেগুলো কি করে সম্ভব হয়েছে। তখন আমাদের চিফ সেক্রেটারি মহোদয় সেগুলো বলেছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলেছেন, জাস্ট ইউ লিসেন টু হিম অ্যান্ড ইউ লার্ন ফ্রম হিম। একটা ছোট রাজ্য ত্রিপুরার থেকে কি করে ওনারা যদি সেটা সম্ভব করতে পারেন, এত বড় বড় রাজ্য আপনারা কেন করতে পারবেন না। যেমনি এই কথা, তেমনি আজকে 4-5 দিন আগে আমাকে সেক্রেটারি মহোদয় আমাকে বলেছেন বিহার থেকে আমাদের যে সেক্রেটারি, ওনাকে বলেছেন যাওয়ার জন্য, ওনাদেরকে শিক্ষাদানের জন্য। কিভাবে সে সম্ভব হয়েছে? আমি ওনাকে বললাম না ওনাদেরকে বলুন এখানে আসতে। তারপরে একজন আমাকে বললেন যে না, উনি যদি যান সেটা বেটার হবে। এবং উনি গেছেন, সেখানে যখন উনি বলছিলেন সব বিষয়, ওরা হা করে তাকিয়ে আছে সমস্ত আইএস অফিসাররা। কারণ আমরা এমন একটা টিম এখন ত্রিপুরাতে আমরা তৈরি হয়েছে। আপনারা জানেন G20 সময় আমাদের যখন S20 এখানে দেওয়া হয়েছিল, আমরা চ্যালেঞ্জ হিসাবে আমরা নিয়েছি আমরা। এবং সেখানে এত সুন্দরভাবে এই G20 যে সায়েন্স 20 আমরা এখানে করেছি। এবং সেই সায়েন্স 20 যারা এসেছিল বিদেশ থেকে, দেশ বিদেশ থেকে, তারা এসে বলছে এত সুন্দরভাবে আপনারা এটা করেছেন, সত্যি আমরা মুগ্ধ। এবং সেই খবরটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গেছেন। আপনারা জানেন 22nd প্লেনারি সেশন যখন হয়েছিল গত বছর ত্রিপুরাতে, সেখানে এত সুন্দরভাবে আমরা ম্যানেজ করেছি। যে কোনো প্রোগ্রাম আমরা কিন্তু একটা টিম হিসাবে আপনাদের হয়ে, আমি আমাদের সমস্ত অফিসারদের নিয়ে, আমি আমাদের মন্ত্রিমণ্ডলকে নিয়ে আমরা যেভাবে একটা টিম ত্রিপুরা আমরা হিসাবে কাজ করছি। আমার মনে আছে যে কিছু রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী যখন নর্থ ইস্টের এসেছিল, বলছিল হামেশা ইয়ে যে প্লেনারি সেশন ত্রিপুরা মে হো ইয়ে হাম চাতে। তো এই যে বিষয়, অর্থাৎ আমাদের কাজে এত খুশি হয়েছে। আমরা এইভাবে আমরা চাই যে একের পর এক আমরা কাজ করি। বন্ধুগণ, আজকে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন এডিসির মধ্যে আমরা পয়সা দেই না। এডিসির কি অবস্থা, এডিসির সম্পর্কে আপনারা সবাই খবর জানেন কি হচ্ছে সেখানে। আমরা অলরেডি আমাদের যে গত 23-24-এর যে অর্থ বছরে আমাদের বাজেট কত ছিল, 27,000 কোটি টাকা। আমাদের কমিটেড এক্সপেন্ডিচার আছে, কাউকে বেতন দিতেই হবে, পেনশনারদের টাকা দিতেই হবে, যাদের ভাতা দিচ্ছি সেটা আমাদের দিতেই হবে, আমরা যে লোন নিয়েছি লোনের ইন্টারেস্ট আমাদের দিতে হবে। সেটা বাদ দিলে 17,000 কোটি টাকা আমাদের থাকে। সেই 17,000 কোটি টাকার মধ্যে আমরা 39.06% আমরা এই এডিসি এবং জনজাতি অধ্যুষিত এলাকায় আমরা খরচ করি, অথচ বলছে ওনারা পয়সা দেয় না। আর এইবার 2025-26-এ যে পরিমাণ প্রায় আমরা 32,000 কোটি টাকা আমরা বাজেট রেখেছি, সেখানেও প্রায় 40%-এর উপরে এইবারও কিন্তু এডিসিতে দেবে। কিন্তু আমার কাছে অডিট রিপোর্ট আমি জানি কি আসছে, আমি এখানে বললামই না যে কি অবস্থা চলছে এডিসি। এর জন্য বলছি যে চলো এডিসিতে, আমরা কি বলেছি, চলো এডিসিতে। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছেন চলো দিল্লি, আমরা বলবো চলো এডিসি। এডিসি যখন আমরা আমাদের দখলে আসবে, একটা উন্নত মানের একটা এডিসি আমরা তৈরি করব। সেখানে থাকবে না কোনো বিভেদ, না জাতি জনজাতি মণিপুরি না সংখ্যালঘু, সবার জন্য এডিসি। বিশেষ করে যারা জনজাতি যারা আছেন তাদের উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে কাজ করছেন সেটাকে পাথেয় করে আগামী দিন আমরা চলব। মাননীয় প্রধানমন্ত্রীজি, আপনারা ভাবুন যে আমরা তো কোনোদিন নাম শুনিনি, ভগবান বিরসা মুন্ডার যে উনার নামে যেভাবে 150 বছর পূর্তি উপলক্ষে এবং উনি যে দেশের জন্য উনি যে বলিদান হয়েছেন তাকে স্মরণ করে সমস্ত জনজাতিদের কিন্তু সম্মান দেওয়া হয়েছে বন্ধুগণ। তো একমাত্র ভারতীয় জনতা পার্টি সেই সম্মান দিচ্ছে।
আমরা এই জিনিসগুলো বুঝতে হবে এবং এই কথাগুলো বলে অনেক কিছু বলার আছে জনজাতিদের জন্য আমরা কি করেছি। আমাদের সমস্ত যে সাব ডিভিশনাল লেভেলে এইবার আমি আমাদের ক্যাবিনেটে আমি কি করলাম, যে সমস্ত সাব ডিভিশন এবং ডিস্ট্রিক্টে টিসিএস লেভেলের সমকক্ষ একজন করে অফিসার আমি দিয়েছি। এবং তাদের কি কাজ, যে জনজাতিদের জন্য সেন্ট্রাল স্কিম এবং আমাদের স্টেটের যে স্কিমগুলো আছে সেইগুলো তারা শুধু সেই স্কিমগুলো দেখবে এবং সেইভাবে আমরা কিন্তু সেটাকে আমরা নোটিফিকেশন করেছি। আমাদের যারা সমাজপতিরা আছেন তাদের আমরা সমাজের জন্য ওনারা কাজ করেন। আমাদের সরকার 2018-তে আসার পর সমাজপতিদের জন্য সাম্মানিক আমরা দিয়েছি, ভাতা না, তাদেরকে সাম্মানিক দিয়েছি। কত করে দিয়েছি? 2000 টাকা করে। এবার কিছুদিন আগে আমরা ক্যাবিনেটে বসে আমরা ঠিক করলাম, না, ওনারা যেহেতু সমাজের জন্য কাজ করছে ওনাদের 2000 না, আমরা 5000 টাকা করে দেব। শুধু তাই নয়, এই যে কেপিং ছিল, যে জনজাতিদের মধ্যে সার্কুলার যে অবস্থা থাকে সেইভাবে এক একজন সমাজপতি হয়, কেউ হয়তো বা চাকরি করে, কেউ হয়তো বা মানে রিটায়ারমেন্ট গেছে, তো তাদেরকে ওই ক্যাপিংয়ে দেওয়া হতো। আমি বললাম যে না, তারা যেহেতু সমাজের কাজ করছে সবাইকে আমরা 5000 টাকা করে দেব। কিন্তু এতে করে আগে 10 জনকে দেওয়া হতো, সেটা গিয়ে যখন আমি দেখলাম প্রায় 13 থেকে 14 জন পাবে। তা আমি বললাম বাকি 19 জন জনজাতি গোষ্ঠী তারা কেন পাবে না? বলো না, ওদের যে সমাজপতির সিস্টেম নেই। আমি বললাম যদি সমাজপতি সিস্টেম না থাকে তো দলপতি হবে, কোনো মানে প্রধান হবে, তো সেইভাবে তাদের যে হেড তাদেরকেও আমরা 5000 টাকা করে দেব। শুধু তাই নয়, যারা আমি চিফ সেক্রেটারি মহোদয়কে ক্যাবিনেটে আমি জিজ্ঞেস করলাম যে রেজিস্ট্রিকৃত আমাদের এখন পর্যন্ত জনজাতি ছোট ছোট গ্রুপ আছে, আজকে এখানে আমরা সেটা দেখতে পাই বহু জায়গার মধ্যে, তাদেরকেও প্রায় 40+ যদি থাকে তাদেরকেও আমরা 5000 টাকা করে দেব এবং সেটা আমরা কিন্তু সেখানে ডিসিশন নিয়েছি বন্ধুগণ। এইভাবে একের পর এক আমি যেটা বললাম, আমি আমাদের মাননীয় আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টারকে এই কারণেই বলেছি, যা করার তাই করবে, আমি তোমার সাথে আছি। সুতো দিয়ে আমরা সুতো বিতরণ করছি সমস্ত জায়গায়, আপনারা জানেন পাঁচরা, তারপর আমাদের এই যে রিসা, এগুলো কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। সারা পৃথিবীতে আমাদের এই জনজাতিদের কাজ কিন্তু জানতে পেরেছে। পেয়ারা আমাদের এই মাতা ত্রিপুরের সুন্দরী মন্দিরের পেয়ারা জিআই ট্যাগ পেয়েছে। আনারস, পাইনাপল আজকে আমাদের জিআই ট্যাগ পেয়েছে। একের পর এক ত্রিপুরার মানে এত কিছু আছে, আমরা নিজেরাই জানি না ত্রিপুরার মধ্যে এত কিছু লুক্কায়িত আছে। আগামী দিন এই আগরকে নিয়ে আমরা প্রায় 2000 কোটি টাকার চিন্তা ভাবনা করছি। নর্থ ডিস্ট্রিক্টে সবচেয়ে বেশি এখন চলে এসছে। আগে আগরতলার নামই হয়েছে আগর নিয়ে, সেটারও একটা কনক্লেভ হয়েছে। তো আমাদের যে আগামী দিনের অর্থনৈতিক যে ব্যবস্থা আমাদের উন্নয়ন হবে এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি যেহেতু আছেন, আমরা নিশ্চিন্ত থাকতে পারি এই দেশ আগের দিকে যাবে এবং আমরা ত্রিপুরাও সামনের দিকে যাবে। আজকে এখানে যারা উপস্থিত রয়েছেন, অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন, আমাদের কথা শুনেছেন, এর জন্য সবাইকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিন আবার এখানে আসবো, নিশ্চয়ই আসবো। ইলেকশন যখন ঘোষণা হবে বারবার আসবো, একবার না বারবার আসবো এবং আপনাদের সাথে কথা বলবো এবং আমরা এক ত্রিপুরাকে, নতুন ত্রিপুরা আমরা তৈরি করব। সবাইকে নমস্কার, সাম্বাই। এবারে এটা ছোট্ট নৃত্য